যেমনটি জানেন যে আজকে বাংলাদেশ ব্যাংক থেকে জানানো হয়েছে যে আইএমএফ এর যে চতুর্থ কিস্তি আগামী ফেব্রুয়ারি মাসের 5 তারিখে সংস্থাটির বোর্ড সভায় অনুমোদিত হওয়ার কথা ছিল এবং সেই কিস্তির প্রায় 47 কোটি ডলারের বেশি বাংলাদেশ পাওয়ার কথা ছিল বা তারও বেশি তারা দেওয়ার কথা প্রতিশ্রুতি জানিয়েছিল। সেই কিস্তিটি আসলে বাংলাদেশ ফেব্রুয়ারি মাসে পাচ্ছে না, সেটি আরও পিছিয়ে মার্চ মাসের মাঝামাঝি সময় পাওয়ার সম্ভাবনার কথা জানানো হয়েছে। তবে সেটি যে পাবে সেটা নিশ্চয়তা করে কিন্তু আইএমএফ বা বাংলাদেশ ব্যাংক কেউ বলেনি। তারা জানিয়েছে যে বাংলাদেশ ইতিমধ্যে রাজস্ব আহরণের যেই শর্ত ছিল সেই শর্তে ব্যর্থ হয়েছে। আমরা দেখেছি গত 5 মাসে বাংলাদেশ সরকার 5 আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পরে সর্বশেষ যে 5 মাস অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালন করছে সেখানে তারা রাজস্ব আহরণের যেই লক্ষ্য নির্ধারণ করা ছিল সেই লক্ষ্যে তারা প্রায় 42,000 কোটি টাকা তারা আহরণে ব্যর্থ হয়েছে। এটি আসলে মূলত আওয়ামী লীগ সরকার বা শেখ হাসিনা সরকারের পতন হয়েছে আগস্ট মাসে। এটি ছিল সময়টি ছিল 24-25 অর্থ বছরের যে প্রথম প্রান্তিকে সহ আরও মানে শুরুর দিকে আসলে মূলত সার্বিকভাবে রাজনৈতিক এবং পট পরিবর্তনের সার্বিক দিক বিবেচনা করে বা পরিস্থিতির কারণে আসলে রাজস্ব আহরণে যে ব্যর্থ হয়েছে, এই ব্যর্থতার কারণে আইএমএফের যে শর্ত সেটি পূরণ করতে পারেনি বাংলাদেশের সরকার। তবে আইএমএফ গত ডিসেম্বরের সফরে প্রতিনিধি দল তারা রাজস্ব আহরণ বাড়ানো সহ বেশ কিছু শর্ত তারা দিয়েছিল এবং সেইটা বাস্তবায়ন কিন্তু সরকার ইতিমধ্যে শুরু করেছে, যার প্রেক্ষিতে দেখা গেছে যে গত কয়েক সপ্তাহের মধ্যে সরকার শতাধিক পণ্যে ভ্যাট এবং কর আহরণের জন্য রাজস্ব আহরণের জন্য তারা ভ্যাট বাড়িয়েছে। তবে তারপরও আসলে রাজস্ব আহরণের যে লক্ষ্যমাত্রা সেটা কতটা পূরণ করতে পারবে সেটা নিয়েও সংশয় রয়েছে, যে কারণে আইএমএফ এই যে 5 আগস্ট আইএমএফের চতুর্থ কিস্তি আসার কথা ছিল সেটি আগামী মার্চের মাঝামাঝি সময় নিয়ে যাওয়া হয়েছে। এই সময়টার মধ্যে বাংলাদেশ সরকার আসলে কতটা রাজস্ব আহরণ বাড়াতে পারে বা এই দুই প্রান্তিক বা 6-7 মাসের মধ্যে যেই লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় বাংলাদেশ বাজেট অনুযায়ী গত 24-25 অর্থ বছরের জন্য, সেই লক্ষ্যমাত্রা অনুযায়ী আসলে তারা আহরণ করতে পারে কিনা সেটি আসলে আইএমএফ দেখবে এবং দেখার পরে মার্চের মাঝামাঝি সময়ে তারা একটি সিদ্ধান্ত দিবে যে বাংলাদেশ কি চতুর্থ কিস্তি পাচ্ছে কিনা। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। আমরা জানিয়ে রাখি এর আগে বাংলাদেশ আইএমএফের কাছে 3টি কিস্তিতে 231 কোটি ডলারের বেশি পেয়েছে, যেটি গত 2022 সালের শেষের দিক থেকে আসলে যখন ডলার সংকট তৈরি হয়, রিজার্ভের উপর চাপ পড়ে এবং আমদানি রপ্তানির মধ্যে আমদানি সীমিত করে দেওয়ার জন্য সরকার বাধ্য হয় ডলার সংকটের কারণে। সেই সময় আইএমএফের দ্বারস্থ হতে হয় বাংলাদেশকে যে তারা ঋণের ডলারের যে সংকট বা সরবরাহ সেটি বৃদ্ধি এবং চাহিদা যোগান বাড়ানোর জন্য তারা আসলে আইএমএফের দ্বারস্থ হয় এবং সে সময় ঋণ ছাড়ের আগে 11টি শর্ত আইএমএফ দিয়ে থাকে। এর মধ্যে বাংলাদেশ ব্যাংক সহ ব্যাংকের খেলাপি ঋণ, রিজার্ভের যোগফল বা রিজার্ভের তথ্য নতুনভাবে নতুন নিয়ম নীতিতে ফলো করা সহ বেশ কিছু শর্ত দিয়ে থাকে। তো সেই জায়গাতে রাজস্ব আহরণের ক্ষেত্রেও কিন্তু আইএমএফ বারবার বলে আসছে যে কর বাড়ানো বা রাজস্ব আহরণ বাড়ানো, সেক্ষেত্রে আইএমএফ সরাসরি না বললেও যে কিভাবে সরকার আসলে রাজস্ব আহরণ বাড়াবে সেখানে তাদেরকে বেশ কিছু পরামর্শ দেওয়া হয়েছে যে কর আরোপ বা কর্পোরেট করগুলো কিভাবে বৃদ্ধি করা যায় এবং যেই তিনধারী আছে তারা সবাই কর দিচ্ছে কিনা বা করের আওতায় আসছে কিনা সেই বিষয়গুলো আসলে নিশ্চিত করা এবং সঠিকভাবে কর আহরণ হচ্ছে কিনা সেই জায়গাগুলো নিশ্চিত করে কর আহরণের বিষয়ে আইএমএফ পরামর্শ দিয়েছিল। তারপরও দেখা গেছে যে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে প্রথম কিস্তি ছাড়ের পরে দুটি কিস্তি ছাড়ের ক্ষেত্রে যে শর্তগুলো দেওয়া হয়েছিল, প্রতিটি কিস্তির শর্তে যে রাজস্ব আহরণের শর্তটি ছিল সেটি পূরণ করতে ব্যর্থ হয়ে আসছিল আওয়ামী লীগ সরকার। তবে কিস্তি ছাড়ের আগে যখনই আইএমএফ এর প্রতিনিধি সফররত দল বাংলাদেশে আসছে ততবারই হচ্ছে সরকারের পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে রাজস্ব আহরণ বাড়ানোর একটি প্রত্যাশা তাদেরকে জানানো হয় এবং আশাবাদ ব্যক্ত করা হয়, যেই কারণে আসলে আইএমএফ বিগত যেই 3টি কিস্তির পরে দ্বিতীয় এবং তৃতীয় কিস্তিটি তারা সেই আশাবাদের উপরেই তারা রাজস্ব আহরণের ঘাটতি থাকলেও, একটি বড় ঘাটতি আমরা দেখেছি, সেই ঘাটতি থাকলেও তারা ছাড় দেয় এবং কিস্তি তারা বাংলাদেশ পেয়েছে। কিন্তু আওয়ামী লীগ সরকার পতনের পরে আসলে এই সরকার মূলত শর্ত পালন করে বা জিডিপি অনুযায়ী, যেহেতু মধ্যমায়ের দেশ বা মধ্যমায়ের দেশে উন্নতি হতে গেলে কর জিডিপি যেই রেশিও আছে সেটি আসলে বৃদ্ধি করতে হবে, না হলে বিশেষজ্ঞরা কিন্তু বলে থাকছেন যে
কর জিডিপি তুলনায় জিডিপি প্রবৃদ্ধির তুলনায় যদি কর রেশিও বা রাজস্ব আহরণ যদি ঘাটতি থাকে তাহলে দেশকে রাষ্ট্রকে কিন্তু ঋণের উপর কিন্তু তাকে নির্ভর করতে হয় এবং ঋণের বোঝা কিন্তু দিন দিন বাড়তে থাকে, যেটি আপামর জনগণের উপরেই কিন্তু করের বোঝার মাধ্যমে সেটি দিন দিন বাড়বে। তো সেক্ষেত্রে জিডিপির তুলনায় যে করের রেশিও বৃদ্ধি করা, যেটি বর্তমানে আমরা দেখেছি 6-7% সর্বোচ্চ 8%-র মধ্যে ওঠানামা করে, যেটি আসলে আরো বেশি হওয়া দরকার, 50% বা তারা আরো বেশি হওয়া দরকার। এবং বাজেটের যে ঘাটতি মেটানো হয় বা বড় ঘাটতি, উন্নয়নমূলক বাজেট বা ভর্তুকি যেই ঘাটতিগুলো থাকে বা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যেই বাজেট থাকে, সেই বাজেটের যেই আহরণ ব্যয়ের যে ঘাটতি সেটি মেটানো হয়ে থাকে ঋণের মাধ্যমে। তো এই ঋণের উপর নির্ভর না করে রাষ্ট্রের আসলে নিজের রাজস্ব আহরণের মাধ্যমে নিজের আয়ের উপর নির্ভর করে বড় একটি অংশ আসলে তার ব্যয় নির্ভর পরিচালনা করা উচিত। যেই কারণে আসলে বারবার বিশেষজ্ঞরা সহ IMF বারবার বলে আসছে যে রাজস্ব আহরণ অবশ্যই জিডিপি তুলনায় বাড়তে হবে। তো সেই জায়গা থেকে এই আওয়ামী লীগ সরকার পতনের পরে এই বর্তমান যে অন্তর্বর্তী সরকার আছে তারা আসলে সেই জায়গাটা বাস্তবায়ন করার চেষ্টা করে যাচ্ছে এবং সেই জায়গা থেকে তারা আমরা দেখেছি সম্প্রতি যে রাজস্ব আহরণের ক্ষেত্রে বেশ কিছু ভ্যাট ট্যাক্স তারা বাড়িয়েছে। তবে বলা হচ্ছে এটি আসলে রাজস্ব আহরণের যে লক্ষ্যমাত্রা আছে সেটি পূরণে খুব বেশি ভূমিকা রাখবে না। একটি হিসেবে দেখা গেছে যে সর্বোচ্চ 12,000 কোটি টাকা হয়তো রাজস্ব আহরণ যুক্ত হতে পারে, তবে সেটি আসলে খুব বেশি রাজস্ব আহরণের ভূমিকা রাখবে, ঘাটতি পূরণে কিন্তু ভূমিকা রাখবে না। এর জন্য বিশেষজ্ঞরা কিন্তু বারবার বলে আসছেন যে কর্পোরেট মানে ভ্যাট না বাড়িয়ে কিন্তু ট্যাক্সেশন বা কর আরোপটা হচ্ছে কর্পোরেট ভাবে বৃদ্ধি করা। সেক্ষেত্রে যেসব প্রতিষ্ঠানগুলো আসলে আয় করছে, ব্যবসা করছে কিন্তু করের আওতায় আসছে না, সেই প্রতিষ্ঠানগুলোকে আসলে করের আওতায় নিয়ে আসা বা তাদের নজরদারি বাড়ানো বা ঠিক মানে যত যেই পরিমাণ কর হচ্ছে সেই করটা কি আসলে তারা দিচ্ছে কিনা সেই বিষয়গুলো নজরদারিতে নিয়ে আসার বিষয় কিন্তু বিশেষজ্ঞরা বলে আসছেন। তো সেই জায়গা থেকে আমরা দেখেছি যে প্রতিটি মানে প্রথম কিস্তি থেকেই যখন IMF বারবার বলে আসছিল যে ডলার ক্রাইসিস বা ডলার সরবরাহ কম থাকা, রিজার্ভ ঘাটতি, রিজার্ভ থেকে বা ডলার পাচার হয়ে যাওয়া, এই বিষয়গুলো যখন নজরদারিতে আসে এবং ডলার মূল্যের যে একটি টাকার সাথে অবমূল্যায়ন করা যে একটি ধারাবাহিকতা ছিল, সেখানেও দেখা গেছে যে IMF এর কিস্তি ছাড়ের সাথে সাথে বা তাদের সফরের সাথে সাথে কিন্তু ডলারের মূল্য বারবার সমন্বয় করা হয়েছে, টাকার অবমূল্যায়ন করা হয়েছে, ডলার দাম বৃদ্ধি করা হয়েছে। তো সেই জায়গা থেকে আমরা কলিং প্যাক পদ্ধতি চালু করতে দেখি, পরবর্তীতে সেটি আংশিকভাবে বাজারের উপর ছেড়ে দেওয়া হয়, চাহিদার ভিত্তিতে তারা ডলারের একটি নতুন পদ্ধতি চালু করে যেখানে আসলে ডলারের রেট নির্ধারণ করে। কিন্তু রাজস্ব আহরণের যে নীতি আছে সেটি কিন্তু বাংলাদেশ প্রতিবারই আওয়ামী লীগ সরকার আমলে দেখা গেছে যে তারা বারবার ছাড় নিয়ে আসছে রাজস্ব আহরণের শর্তের ক্ষেত্রে, কিন্তু শর্ত পূরণ করতে পারেনি, যেটি অন্তর্বর্তী সরকারে এসে ঘাড়ে বোঝা চাপে এবং পরবর্তীতে তারা সেই রাজস্ব আহরণের শর্ত পূরণে ভ্যাট ট্যাক্স বাড়ানোর সিদ্ধান্ত নেয়। তবে বিগত সময়ে যে সরকার পতনের পরের সময়টাতে আসলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় যে ঘাটতিতে হয়ে গেছে সেটি আগামীতে কিভাবে পূরণ করা যায় সেই বিষয়ে আসলে এখন নজর দেওয়া দরকার, যাতে আগামী যে মার্চের মাঝামাঝি IMF এর শর্ত ছাড়ের বিষয়ে বা কিস্তি ছাড়ের বিষয়ে যেই বোর্ড সভা হবে সেখানে যেন কিস্তিটি ছাড় হয় বা বাংলাদেশ ঋণের চতুর্থ কিস্তি পাচ্ছে কিনা শর্ত পূরণের মাধ্যমে, সেটাই এখন আসলে বিশেষজ্ঞরা বলছেন যে কতটা বাস্তবায়ন করা সম্ভব বা দেখা যায় আসলে রাজস্ব আহরণ আসলে বাংলাদেশ সেক্ষেত্রে কিস্তি ছাড় পেতে গেলে কতটা রাজস্ব আহরণের শর্ত পূরণ করতে পারে সেটাই আসলে এখন দেখার বিষয়।